26শে জানুয়ারি 1950 দেশ পেয়েছিল সংবিধান। তবে 26শে জানুয়ারি তারিখটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ব্রিটিশ আমলে 1930 সালে 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করে। সেই দিনটিকেই স্মরণ করে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান বাস্তবায়ন করা হয় এবং এই দিনটিকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। ভারতবর্ষ সার্বভৌম সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র দেশ। প্রতি বছর 26শে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয়। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করছে দেশ। আর দেশের এই গৌরবময় মুহূর্তে জানতে ইচ্ছে হয়, কেমন আছে আপামর দেশবাসী? সংবিধান কার্যকর হওয়ার ৭৫ বছর পর কেমন আছে দেশের সাধারণ নাগরিকরা? পাশাপাশি ৭৫ বছর আগে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেই সংবিধান নিয়ে একে অপরের দিকে কেন অভিযোগ এবং পাল্টা অভিযোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল? সময়ের দাবি মেনে বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে, কিন্তু প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর উক্তি মতে সংবিধানের কারা করল অসম্মান আর কারা করছে সম্মান? সংবিধান নিয়ে বিভিন্ন অংশের দেশবাসী কতটা সজাগ রয়েছে কিংবা কতটা সজাগ থাকা প্রয়োজন? এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আপনাদের সবাইকে আরো একবার প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দেশের সংবিধান ও প্রজাতন্ত্র দিবস নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সমাজকর্মী, সমাজ সচেতক প্রদীপ্ত রায়। স্বাগত প্রদীপ্ত আপনাকে আজকের অনুষ্ঠানে। দাদা, ৭৬তম প্রজাতন্ত্র দিবস আজ, দেশবাসীর জন্য এটা কতটা গর্বের আজকের দিনটা আমাদের জন্য? দেশবাসী তো পালন করেছেন, যথারীতি এবছরও পালন করেছেন। ধনী দরিদ্র নির্বিশেষে, মধ্যবিত্ত নির্বিশেষে যার যার মতো করে প্রজাতন্ত্র দিবস পালন করেছেন। কারণ প্রজাতন্ত্র দিবসের প্রাককালে এই দিবস নিয়ে প্রচার হয়, সরকারিভাবে বিভিন্নভাবে প্রোগ্রাম নেওয়া হয়, মিডিয়াতে প্রচার হয়। ফলে সেই প্রচার এবং বিভিন্ন যে চারপাশের যে এটা নিয়ে যে পরিকল্পনা থাকে সপ্তাহব্যাপী বা মাসব্যাপী, তাতে সাধারণ মানুষ সামিল হন, অংশগ্রহণ করেন। কে কতটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু মানুষ অন্তত আজকে সকালটা দেখেছি সামিল হয়েছেন। সে রিক্সা চালকই হোক বা স্কুল ছাত্রই হোক বা সরকারি কর্মচারী হোক, যার যার মতো করে সরকারি প্রোগ্রামই হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক সামিল হয়েছেন। এখন তারপর আগামীকাল থেকে কে কতটা এটা নিয়ে ভাববেন সেটা হচ্ছে পরের ব্যাপার। আর আপনি যেটা শুরুতে বলেছেন যে 1930 সালে 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলন শুরু করেছিল। তাছাড়া আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 1930 সালে অ্যাকচুয়ালি রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল। সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ভারতের সংবিধান রচনার সূচনা। আচ্ছা, 1930 থেকে 1932 পর্যন্ত 3টে রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল। সেগুলি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস বয়কট করেছিল। তখন অসহযোগ আন্দোলন চলছিল, পাশাপাশি কংগ্রেসের যে চরমপন্থী যে অংশ, তখন লাল বাল পালের মধ্যে দুজন ইতিমধ্যে গত হয়ে গেছিলেন, শুধু বিপিন চন্দ্র পাল জীবিত ছিলেন 1932 পর্যন্ত। কিন্তু তাদের যে উত্তরসূরিরা, তারা তখনও কংগ্রেসে সক্রিয় ছিল এবং তাদের পূর্ণ স্বরাজের দাবি ছিল, কিন্তু ব্রিটিশরা পূর্ণ সমাজের স্বরাজের দাবি না মানাতে সেই বৈঠক রাউন্ড টেবিল কনফারেন্স বয়কট করা হয়েছিল। আচ্ছা, কিন্তু সেই রাউন্ড টেবিল কনফারেন্স উপস্থিত ছিলেন দলিত এবং নিম্নবর্গদের পক্ষ থেকে বি.আর. আম্বেদকর, মুসলিম লীগ থেকে মোহাম্মদ আলী জিন্না, তারপর মহিলাদের প্রতিনিধি হিসেবে মীরাবেন ছিলেন, আরেকজন তেজ বাহাদুর সাপ্রু ছিলেন লিবারেলদের পক্ষ থেকে, আরো অনেকে ছিলেন। আচ্ছা, কিন্তু কংগ্রেস সেখানে অনুপস্থিত ছিল। আচ্ছা, এবং এই রাউন্ড টেবিল বৈঠকের পরেই কিন্তু 1935 সালে তৈরি হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল বা ভারত শাসন আইন। 1935 সালের ভারত শাসন আইন 1937-এ লাগু হয়েছিল এবং তারই কিন্তু প্রেক্ষাপটে এবং সেই ভারত শাসন আইন অনুসরণ করেই কিন্তু 1950 সালে সংবিধান রচনা হয়েছে। আচ্ছা, 47-এ সংবিধান কমিটি তৈরি হয়েছিল, ড্রাফটিং কমিটি, এবং তারা 2 বছর লেগেছিল পুরো বিষয়টাকে তৈরি করতে এবং
1950 সালে সংবিধান তৈরি হয়েছিল। অর্থাৎ 1930 সাল থেকেই প্রক্রিয়াটা শুরু হয়েছিল শুরু হয়েছিল। এবং ব্রিটিশের তত্ত্বাবধানে পুরো বিষয়টা হয়েছিল এবং ভারতের 1950 সালের সংবিধান আসলে 1935 সালের ভারত শাসন আইনেরই অনুসরণ। তাহলে এই যে মানে 26শে জানুয়ারির দিনটিকে মানে বেছে নেওয়া বলা হয় তাৎপর্যপূর্ণ এর জন্যই কারণ ওই সেই দিনটিতেই পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল, সেটাই কি আসল ফ্যাক্ট নাকি ইতিহাস অন্য কিছু বলছে তার সঙ্গে? এখন এটা নিয়ে বিতর্ক আছে। এখন যেমন দেশপ্রেম বা রাষ্ট্রপ্রেম বা রাষ্ট্রভক্তির যে এখন পুরো ঠিকাটা নিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস, তাদের মূল যে মানে প্যারেন্ট অর্গানাইজেশন, ঠিক সেরকম ওই সময় ছিল দেশপ্রেমের সমস্ত ঠিকা ছিল কংগ্রেসের হাতে। আচ্ছা, অর্থাৎ অন্যান্য যে প্রতিষ্ঠান বা অন্যান্য যে সংগঠনগুলো যে স্বাধীনতার লড়াই করত, এদের যে লড়াই আন্দোলনগুলি ছিল সেগুলি কিন্তু তখন তুলনামূলকভাবে উপেক্ষিত ছিল। লাইমলাইটে ছিল কংগ্রেসের আন্দোলন। আচ্ছা, ফলে কংগ্রেস কি করছে সেটাই হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মূল ইতিহাস হিসেবে তখন বিবেচিত হতো। এখনো কিন্তু এই কংগ্রেসের আন্দোলনটা কি অ্যাকচুয়ালি 1915 সাল থেকে একদম 1960-এর দশক পর্যন্ত কিন্তু কংগ্রেসের যে ইতিহাস আছে সেটাকেই ধরা হয় যে ভারতের জাতীয় আন্দোলন এবং দেশ গঠনের ইতিহাস। আচ্ছা, তো সেই হিসেবে অ্যাকচুয়ালি ওইভাবে সবকিছু ব্যাখ্যা করা হয় এবং কংগ্রেসের অভ্যন্তরে বিভিন্ন দ্বন্দ্বগুলো ছিল। সেই দ্বন্দ্বের হিসাব যদি আমরা করতে যাই তাহলে দেখব যে ভারতের এই যে স্বাধীনতার বিষয়টা সেটা নিয়েও কিন্তু কংগ্রেসের মধ্যে কি রকম স্বাধীনতা ভারতের সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল তখনকার সময়। আচ্ছা, এবং 1948 সাল বা 49 সালে যখন এই সংবিধান গঠন প্রক্রিয়া হয় তার মধ্যে কিন্তু শুধুমাত্র কংগ্রেসের যে মানে প্রতিনিধি তারাই একমাত্র ছিল না, আরো অনেকে ছিল। কিন্তু ব্যাপারটা এরকম ভাবেই প্রচার করা হয় যে কংগ্রেসের তত্ত্বাবধানে পুরো ব্যাপারটা হয়েছে। ভীমরাও আম্বেদকর কোনোদিনও কংগ্রেসে ছিলেন। গণপরিষদ, সেই গণপরিষদের মধ্যে হ্যাঁ সেখানে ভীমরাও আম্বেদকর ছিলেন, কিন্তু আম্বেদকর কখনো কংগ্রেসে ছিলেন না। কিন্তু উনি মন্ত্রিসভাতে ছিলেন, মানে কনস্টিটিউয়েন্সিতে ছিলেন, মানে গণপরিষদে ছিলেন এবং ড্রাফটিং কমিটি এবং সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। কিন্তু উনি কংগ্রেসে ছিলেন না, রচনা করেননি। আম্বেদকর ছিলেন সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান এবং 7 সদস্যের কমিটির অন্যতম চেয়ারম্যান ছিলেন এবং এছাড়াও আরো 22টি কমিটি ছিল, সাব কমিটি ছিল এবং তার মধ্যে বিভিন্ন কমিটির বিভিন্ন জন চেয়ার করেছেন। যেমন জে.বি. কৃপালনি চেয়ার করেছেন হচ্ছে ওই মানে ফান্ডামেন্টাল রাইটস এর যে ড্রাফটিং ছিল সেটা, বা ধরুন কি বলে মাইনরিটির যে ব্যাপারগুলো আছে, মাইনরিটিদের অধিকারের ব্যাপারগুলো ছিল তার চেয়ার করেছিলেন এইচ.সি. মুখার্জি। আচ্ছা, এরকম আছে গোপীনাথ বরদলৈ নর্থ ইস্টের এবং ট্রাইবালদের সমস্ত রাইটগুলো নিয়ে চেয়ার করেছিলেন এবং সদস্য ছিলেন বি.আর. আম্বেদকর বা অনেকে ছিলেন, মৌলানা আজাদ ছিলেন, অনেকে ছিলেন সেই সদস্য হিসেবে। এখন প্রচার করা হচ্ছে বর্তমানে যে সংবিধানের মানে যেরকম জাতির পিতা মহাত্মা গান্ধী বলা হয় ঠিক সেরকম ভাবে বলা হয় যে সংবিধানের পিতা হচ্ছেন বি.আর. আম্বেদকর, কিন্তু ব্যাপারটা আসলে এরকম নয়। সংবিধান রচনার সূচনা হয়েছিল 1930 সালে ব্রিটিশের তত্ত্বাবধানে, 1935 সালে ভারত শাসন আইন হয়েছে ব্রিটিশের তত্ত্বাবধানে, সেটাই অনুসরণ করে বি.আর. আম্বেদকরের চেয়ারম্যানশিপে অ্যাকচুয়ালি সংবিধান রচনা হয়েছিল, কার্যকর হয়েছিল সেই 26শে জানুয়ারি 1950। এখন প্রশ্ন হচ্ছে যে সংবিধান কার্যকর হওয়ার 75 বছর পেরিয়ে গেছে, আজ 76তম প্রজাতন্ত্র দিবস। এখন কেমন আছে দেশবাসী? এই প্রশ্নটা দেশবাসী হিসেবে সবারই আমাদের জানতে ইচ্ছে করে, বা আপনার কি অভিমত? এখন সব দেশবাসী খারাপ আছেন এটা যেমন সত্যি নয়, সব দেশবাসী ভালো আছেন সেটাও সত্যি নয়। আমি কার পক্ষ থেকে বলবো সেটা হচ্ছে আসল। প্রথম কথা হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটে দেশবাসীর স্ট্যাটাস আলাদা আলাদা আছে। ধনী আছে, অতি ধনী আছে, মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, অতি নিম্নবিত্ত আছে, দারিদ্র সীমার নিচে আছে। ফলে যার যার মতো করে তার কিন্তু অবস্থান এবং সেই সঙ্গে একটা মাইন্ড সেট আপের বিষয় আছে। কেউ দরিদ্র হলেও ভালো থাকেন তার মানে মাইন্ড সেট আপের কারণে, আবার কেউ ধনী হয়েও খারাপ থাকেন তার মাইন্ড সেট আপের কারণে, সেটাও একটা বিষয় আছে। এখন ধরুন আজকে দেশের যে অবস্থা আছে, ধরুন যারা বন্দে ভারত এক্সপ্রেসে চড়েন তাদের ভারতীয় রেল সম্পর্কে একটা উচ্ছ্বসিত একটা ব্যাপার দেখা যায়, তারা খুবই প্রশংসা করেন রেলের উন্নতি হয়েছে। আবার যারা প্যাসেঞ্জার ট্রেনে চলাচল করেন, জেনারেল কামরায় চলাচল করেন, তারা কিন্তু রেল সম্পর্কে খুবই খারাপ ধারণা পোষণ করেন। আচ্ছা, তারা মানে নরক যন্ত্রণা পোষণ করেন, সেই পুরনো ধারণাই পোষণ করছেন। ট্রেন দীর্ঘ লেটে চলে, আমরা দেখি যে মানে 10 ঘন্টা 12 ঘন্টা 20 ঘন্টা লেটে ট্রেন চলছে। তফাৎটা কোন জায়গায়? সে জায়গায় হচ্ছে যে আসলে কারা ভালো আছেন এবং কারা খারাপ আছেন সেটা কি শুধু অর্থের উপরে নির্ভর করে? কারণ বন্দে ভারত আর লোকাল ট্রেনের উদাহরণ দিলেন আপনি। এখন কথা হচ্ছে যে আজকের ভারতের যদি সিচুয়েশন আমরা দেখি, যেমন ধরুন আজকে যে যারা ভাতা পাচ্ছেন, 2000 টাকা ভাতা পাচ্ছেন, ভাতার পেয়ে ওরা আপ্লুত হয়ে যাচ্ছেন। অর্থাৎ মানুষের যে প্যারামিটার আছে, দারিদ্র্যের যে প্যারামিটার আছে, সেই প্যারামিটার অনুযায়ী মানুষ কতটা কি পাচ্ছে এবং তার স্যাটিসফ্যাকশনটা কি আছে তার উপর নির্ভর করে কিন্তু দেশবাসী কেমন আছেন। ঘর পাচ্ছে,
কিংবা বাড়িতে বিজলি বাতি পাচ্ছে, সিলিন্ডার পাচ্ছে, বা এই ধরনের যে ভাতা বা সহায়তাগুলো পাচ্ছে সাধারণ মানুষ, সেক্ষেত্রে তার আর্থিক অনটন কতটা দূর হচ্ছে সেটা বড় বিষয় থাকে না। বড় বিষয় থাকে সে যে ফ্রিতে পাচ্ছে, এবং ফ্রি পাওয়াটাকে কিন্তু তার একটা বড় স্যাটিসফ্যাকশন হিসেবে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ দেখছে। ফলে দরিদ্র হওয়া সত্ত্বেও হয়তো তার আর্থিক অবস্থা, কর্মসংস্থানের মানে অবনতি হয়েছে, আর্থিক অবস্থার অবনতি হয়েছে, কিন্তু তারপর দেখা গেছে একটা মাইন্ডসেট মনে হচ্ছে সে কিন্তু স্যাটিসফ্যাকশনের মধ্যে আছে। একাংশ, অবশ্যই সবাই নয়, আচ্ছা, একটা বড় অংশ কিন্তু তারপরেও নানা রকম হতাশার মধ্যে আছে। আবার এটাই তার প্রাপ্য হিসেবে ধরে নেওয়া হয়, এই ভাতাটাই প্রাপ্য, এটাই ধরা হয়, এবং যারা অতি ধনী তাদেরও প্রাপ্য হিসেবে মনে করে গরিব মানুষ যে ওদের ওটা প্রাপ্য। কারণ আজকে দেখা যাচ্ছে যে ধরুন দুর্নীতির প্রশ্নে যদি কোটি কোটি টাকা দুর্নীতি যিনি করছেন, ইনিও ভোটে জিতে কিন্তু ক্ষমতায় আসছেন এবং সাধারণ মানুষ তাকে ভোট দিচ্ছে। কারণ সাধারণ মানুষ ভাবছে আমার যেটা প্রাপ্য সেটা আমি পাচ্ছি, আমার সেটা প্রাপ্যটা হচ্ছে একটা ভাতা এবং একটা ঘর, বা আমার দৈনিক হাজিরার যে এমএনরেগার কাজ সেটা, আর যে আমাকে দিচ্ছে তার প্রাপ্য হচ্ছে কোটি কোটি টাকা। এই সেটআপ থেকে কিন্তু মানুষের কিন্তু সেইভাবে পুঞ্জীভূত কিন্তু ক্ষোভ বা আন্দোলন কিন্তু মানুষের মধ্যে সেভাবে নেই। এবং ভারতের মধ্যবিত্তদের ক্ষেত্রে যেটা বলবো যে মধ্যবিত্তদের মধ্যে কিন্তু আজকে মেরুকরণ হচ্ছে প্রবলভাবে, অর্থাৎ কেউ ধনী হয়ে যাচ্ছে, কেউ আবার তাদের অবস্থান নিচের দিকে যাচ্ছে। ওকে, মানে নিম্নবিত্ত সেরকম অবস্থা আছে আজকে ভারতের। মানে বিষয়টা হচ্ছে যে আজকে $3.5 ট্রিলিয়ন হচ্ছে ভারতের জিডিপি, এবং সেটাকে ফলাও করে প্রচার করা হয়, কিন্তু বাস্তবে দেখা যাবে যে পার ক্যাপিটা ইনকামে যদি আমরা যাই, সেটা কিন্তু হচ্ছে 2,12,000 টাকা প্রতি বছরে সাধারণ মানুষের পার ক্যাপিটা ইনকাম। সেটা সারা বিশ্বে হচ্ছে 144তম, 195টি দেশের মধ্যে 144তম স্থানে আছে ভারত, জিডিপিতে আছে 5ম স্থানে। আমরা কোনটা ধরবো? যারা পক্ষে প্রচার করবে তারা ধরবে যে জিডিপিতে যে আমরা 5th আছি, ওদের ভবিষ্যতে 3 নম্বরে যাব, সেটা হচ্ছে আমাদের সূচক। আবার যারা ধরবে যে ভারতবর্ষ খারাপে আছে, তারা ধরবে যে 144তম স্থানে আমরা আছি পার ক্যাপিটা ইনকামে, সেটা হচ্ছে সূচক। এবার আরেকটা বিষয় হচ্ছে, আজকে যদি আমি ডলারে রূপান্তরিত করি এই 2,12,000 টাকাটাকে, গত বছর ছিল সেটা মোটামুটি $2,700 মতো। যদি 3জন যে অতি ধনী যে শিল্পপতি আছে ভারতে, তাদেরকে যদি আমি সরিয়ে দিই সেই হিসাব থেকে, তাহলে সেটা $2,600 টাকায় নেমে আসবে, $2,600 নেমে আসবে। আচ্ছা, প্রথম 10 জনকে যদি আমরা সরিয়ে দিই তাহলে সেটা $2,400 নেমে আসবে। প্রথম 200 জনকে, 200টা পরিবারকে যদি আমরা সরিয়ে দিই তার থেকে, তাহলে সেটা নেমে আসবে $2,100। আচ্ছা, প্রথম 1%কে যদি আমরা সরিয়ে দিই ভারতের টোটাল পপুলেশনের, তাহলে পার ক্যাপিটা ইনকাম নেমে আসবে $1,700 টাকায়, $1,700। আর প্রথম 10%কে যদি আমরা সরিয়ে দিই, তাহলে পার ক্যাপিটা ইনকাম আসবে $1,030। আচ্ছা, অর্থাৎ আমি যদি 10%, 140 কোটি দেশের 14 কোটি অতি ধনী বা ধনী লোকদের যদি আমি সরিয়ে দিতে পারি হিসেব থেকে, তাহলে 126 কোটি লোক যারা আছে অবশিষ্ট, তাদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু আসলে $1,030। তো এই হচ্ছে স্ট্যাটাসটা বর্তমানে। আচ্ছা, এবার এটা হচ্ছে মানে স্ট্যাটিস্টিক্স, যেটা স্বীকৃত স্ট্যাটিস্টিক্স। এছাড়াও আরো অনেক কিছু আছে, হ্যাপিনেস ইন্ডেক্স আছে, হাঙ্গার ইন্ডেক্স আছে, কোনটা স্বীকৃত কোনটা অস্বীকৃত। সরকার যখন যেটা নিজের সপক্ষে যায় সেটাকে ওরা হাইলাইট করে, আর বিপক্ষে গেলে সেটাকে বলে যে এটার মধ্যে গোলমাল আছে, এই স্ট্যাটিস্টিক্স সঠিক নয়, এরকম ব্যাপার আছে। যেমন আমরা হাঙ্গার ইন্ডেক্সে আছি 105 নম্বরে, হ্যাপিনেস ইন্ডেক্সে আছে 116 নম্বরে, এরকম কতগুলি বিষয় আছে। আচ্ছা, রাষ্ট্রসংঘের যে হিসেব আছে, এই সমীক্ষাগুলো কারা করে? এই সমীক্ষা, এই যে হাঙ্গার ইন্ডেক্সটা একটা এনজিও করে, ইউরোপিয়ান এনজিও, যে জন্য বর্তমান সরকার সেটা মানে না, এনজিওর এই বিশ্লেষণ মানে না, সেটা হচ্ছে সরকার বিরোধী বলে ওরা বলে। কিন্তু ইউনাইটেড স্টেটস এর থেকে যে রিপোর্ট করা, যেমন মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, সেটা ইউনাইটেড নেশনস এর, আচ্ছা, সেখানে বলা হয় যে 23.4 মানে 23,40,00,000 লোক এখনো দারিদ্র্য সীমার নিচে আছে। এটা হচ্ছে ইউএন মানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্টের যে প্রোগ্রাম, সেখানকার মানে স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আর সেম স্ট্যাটিস্টিক্সটা যখন ভারত সরকারের তরফ থেকে করা হয়েছে, এসবিআই এর তত্ত্বাবধানে করা হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে, সেখানে কিন্তু সেটাকে কমিয়ে দেখানো হয়েছে। অর্থাৎ মানে ইউনাইটেড নেশনস হিসেবে সেটা হচ্ছে 18.7% সামথিং, কিন্তু সেটা যখন ভারত সরকারের তরফ থেকে করা হয়েছে সেটা কমে 4.7% দেখানো হয়েছে। অর্থাৎ প্যারামিটারগুলি পাল্টে দেওয়া হয়। আচ্ছা, ফলে সেই প্যারামিটারগুলি পাল্টে দিয়ে কি হয়, স্ট্যাটিস্টিক্সের জাগলারি হয়। এখন আমরা কোনটায় ভরসা রাখবো? আমরা আসলে দেখবো অসঙ্গতিগুলো। সেই অসঙ্গতিগুলো দিয়ে আমাদের বুঝতে হবে যে আসলে বাস্তবটা কি। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ত্রিপুরার ক্ষেত্রে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে 7 লক্ষ রেজিস্টার্ড আনএমপ্লয়েড ছিল, এখন সেটা বর্তমানে নাকি 3 লাখে নেমে গেছে, 4 লাখ নেমে গেছে। অর্থাৎ রাজ্যের উন্নতি হচ্ছে, কারণ 4 লাখ নেমে গেছে মানে লোকে নিশ্চয়ই কর্মসংস্থান পাচ্ছে, তার জন্য 7 লাখ থেকে কমে 3 লাখ হয়ে গেছে। কিন্তু সরকারি চাকরি হয়েছে মাত্র 15 থেকে 16 হাজার পার্মানেন্ট সরকারি চাকরি।
তাহলে বাকি 3,85,000 গেল কই? তারা কোন সুখে আছে? এই অসঙ্গতিগুলি দিয়ে বুঝতে হয়। যেমন ধরুন কত লাখ লোক ঘর পেয়েছে, দেখা যাবে 4 লাখের উপর লোক ঘর পেয়েছে, দেখা যাবে হিসেব যদি আমরা করি, প্রতিটি গ্রাম ধরে হিসেব করি, সেটা সেই সংখ্যায় যাচ্ছে না। অর্থাৎ কাগজপত্রের হিসাবের সঙ্গে বাস্তবের হিসাবের অসঙ্গতি যদি আমরা মিলিয়ে দেখতে পারি, তাহলে আমরা বুঝবো যে আসলে বর্তমান ভারত কোন স্ট্যাটাসে আছে। তাহলে সেই নামগুলো কোথায় গেছে? মানে ফাঁকে এই যে যদি 7 লক্ষ থেকে এখানে দেখা যায় 4 লক্ষ নেই, শুধু 3 লক্ষ আছে, অথচ চাকরি পেয়েছে 13 থেকে 15,000, তাহলে সেখানে বাকিরা কোথায়? তাদের নামগুলো কি স্ট্রাক অফ করা হয়েছে, নাকি সেটা তারা নিজেরা উইথড্র করেছে যে আমি অন্য কর্মসংস্থানে আছি, আমার এখন সরকারি চাকরির প্রয়োজন নেই? বয়সোত্তীর্ণ বেকার যারা আছে, বয়সোত্তীর্ণ, এরা তো অটোমেটিক্যালি খারিজ হয়ে যায় এদের নাম। আচ্ছা, বয়স পেরিয়ে গেলে তো চাকরির বয়স না থাকলে ওদের নাম থাকবে কেন? নাম কাটা যাবে। সেটা তো নতুন এন্ট্রি হয়। নতুন এন্ট্রি হবে না, কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রেজিস্ট্রি করে চাকরি হয় না, তাই কেউ যায় না, নাম রেজিস্ট্রি করতে যায় না। চাকরির বাজারে এখন সেভাবে নেই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রেজিস্ট্রি করে কোন চাকরিটা হবে? কোনো চাকরি হবে না। তো লোকে কেন নাম রেজিস্ট্রি করাবে? এই জন্য কমে যাচ্ছে। আচ্ছা, তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে যে এই সমস্ত কিছু ঠিকই আছে, কিন্তু তারপরেও ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষ চলছে কি করে। মানুষ চলছে আমরা যদি দেখি, তাহলে দেখব যে আজকে 65% লোক কিন্তু কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত। জিডিপি আসে মাত্র 15% কৃষি ক্ষেত্র থেকে, কিন্তু 65% মানুষ কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত। এটা কিন্তু মানুষকে টিকিয়ে রেখেছে আমাদের দেশে, একটা সমান্তরাল অর্থনীতি। আচ্ছা, কর্পোরেট অর্থনীতি হয়তো প্রচুর পরিমাণে ট্রানজাকশনের দিকে যাচ্ছে, অর্থাৎ টোটাল যে জিডিপির একটা বিরাট অংশ হচ্ছে কর্পোরেট মানে রানিং, যেটা হচ্ছে কর্পোরেটের যে ক্যাশ রানিং এ ক্যাশ ফ্লো যেটা হচ্ছে সেটার উপর হচ্ছে, মানে কর্পোরেট উৎপাদন সেটার উপরে। কিন্তু একটা অল্প হলেও কিন্তু 65% মানুষ যে 15% জিডিপির সঙ্গে যুক্ত আছে, সেটা তাদের কি আছে, খেয়ে পরে বেঁচে থাকার মতো সংস্থানটা করছে। এটা প্যারালাল অর্থনীতি, তাতে কিন্তু সরকারের হাত খুব বেশি নেই। এটা সমান্তরাল ভাবে বহু বছর ধরে আসলে ভারতবর্ষে যে এশিয়াটিক ভিলেজ, যে ভারতবর্ষ মানে এশিয়াটিক ভিলেজ টাইপের যে অর্থনীতি আছে, সেই অর্থনীতির কারণে দীর্ঘ বছর ধরে, 100 বছর ধরে ভারতে, সে ব্রিটিশ আমল বা তার আগে থেকে বর্তমানেও কিন্তু চলে আসছে একটা সমান্তরাল অর্থনীতি চলে আসছে, এটা গ্রামীণ অর্থনীতি। সেখানে কিন্তু আসলে সরকারের ভূমিকা খুব সামান্যই। আচ্ছা, কিন্তু সেই অর্থনীতির কারণে স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলির যে অর্থনীতি, সেই কারণে দেখা যায় যে ভারতবর্ষে একটা বিরাট অঞ্চলের মানুষ কিন্তু খেয়ে বেঁচে থেকে যাচ্ছে, খুব বেশি দুর্ভিক্ষের শিকার হচ্ছে না। এটা বিশেষ বিশেষ সময় ছাড়া হয়েছিল ইতিহাসে। এবং ওইটা কি অ্যাকচুয়ালি সরকার থেকে দেখানো হয় যে মানুষ কিন্তু অতটা খারাপ নেই যত খারাপ বলা হয়। আসলে জীবনমানের প্যারামিটারটা নামিয়ে রাখলে পরে মানুষ যদি তাতে স্যাটিসফাইড থাকে আপাতভাবে, তাহলে দেখা যাবে যে কি হচ্ছে, স্ট্যাটাসকো থাকে। আজকে ভারতে একটা স্ট্যাটাসকোর মধ্যে এখনো আছে। হয়তো আর 10-15 বছর সেই স্ট্যাটাসকোর মধ্যে থাকতেও পারে, এবং জিডিপি যদি বৃদ্ধি হয় সেটাকে ডেভেলপমেন্ট হিসেবে দেখানো হবে, চকচকে রাস্তা হবে, যারা টোল ট্যাক্স দিয়ে সেই রাস্তায় গাড়ি চালাতে পারবে ওরা খুব খুশি হবে। ঠিক না? এখন এখানে একটা কথা আমার মনে পড়ছে, বা আপনার কথা থেকে যেটা মনে হচ্ছে, যে আমাদের ইয়ার্ডস্টিকটা কি, মানে প্যারামিটারটা কি, বা কিসের মাপকাঠিতে আমরা মাপি যে ভালো থাকার মাপকাঠিটা কি? এখন এক একজনের কাছে সেটা এক এক রকম। কারোর কাছে মানে অল্পেতে অনেকেই খুশি থাকে, কারো অনেকেই না হলেও খুশি থাকে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বলছেন যে সমান্তরাল অর্থনীতি, গ্রামীণ অর্থনীতির কথা বলছেন, গ্রামীণ অর্থনীতিতে মানুষের চাহিদা খুব কম থাকে, তাহলে সেখানে তাদের চাহিদাই কম থাকে। এখন যদি তারা চাহিদা বেশি করে, তাহলে বেশি অর্থ উপার্জনের প্রয়োজন পড়বে, এবং তখনই কি সরকার তাহলে চিন্তিত হবে? এখন কথা হচ্ছে, মানুষের কাছে আজকে এমন একটা গ্রামীণ ভারত আছে আমাদের কাছে, যে গ্রামীণ ভারতে কি হচ্ছে, যা উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের যে সাইক্লিক অর্ডারটা আছে, সেটা দিয়ে মানুষের এখন পর্যন্ত চলে যাচ্ছে। এবং মানুষ হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ করে না, কিন্তু বেশিরভাগ আমরা মধ্যবিত্ত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ করি। আজকে ভারতের বর্তমান স্ট্যাটাস যেটা আছে, সরকারি হাসপাতালে প্রতি 87 জন রোগী পিছু একজন করে চিকিৎসক আছে। অর্থাৎ গড়ে 87 জন রোগীকে একজন চিকিৎসকের দেখতে হয়। আচ্ছা, তো সেটা অবশ্যই একজন চিকিৎসকের পক্ষে সম্ভব নয় সবাইকে ভালোভাবে চিকিৎসা দেওয়া। কিন্তু কতজন মানুষ হিসেব করে যে সেই ডাক্তার বিশেষজ্ঞ নাকি সাধারণ চিকিৎসক, জেনারেল ফিজিশিয়ান, সেটা নিয়ে মানুষ মাথা ঘামায় না। দুটো বড়ি যদি দেয় তাহলেই মানুষ খুশি হয়ে যায়। এবং 80% রোগী আসলে সাধারণ তাদের যে ইমিউনিটি আছে, প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা দিয়ে এমনিতেই ভালো হয়ে যায়, বা সিজনাল রোগ যেগুলো আছে সেটা মানুষ ভালো হয়ে যায়। ফলে লোকে যদি ভালো হয়ে যায়, তাহলে সেটা নিয়ে কিন্তু মানুষের সে থাকে না। ঠিক সেরকম শিক্ষার ক্ষেত্রেও তাই। ভারতবর্ষে যদি শিক্ষার হিসাব দেখি, তাহলে কিন্তু স্কুল পিছু শিক্ষকের সংখ্যা খুবই কম সরকারি ক্ষেত্রে। আচ্ছা, ত্রিপুরাতেও দেখবো যে আসলে প্রায় 400-র উপর স্কুল বন্ধ হয়ে গেছে। এডিসিরাতে প্রায় 303টি স্কুলে একজন মাত্র শিক্ষক আছে, এবং 37,000 শিক্ষক দিয়ে মোটামুটি এখন মানে ত্রিপুরার যে সমগ্র শিক্ষা কাঠামো ওটা চলছে, সরকারি কাঠামোটা চলছে।
এবং তার সেটা কিন্তু কমে যাচ্ছে দিন দিন, কারণ যারা রিটায়ারমেন্টে যাচ্ছে সেখানে আর পূরণ করা হচ্ছে না। 9,000-এর মতো শিক্ষক ইতিমধ্যে গত 6-7 বছরে কমে গেছে, স্কুল সংখ্যাও কমে যাচ্ছে। এবং এবার কি হচ্ছে যে সাধারণ মানুষ যদি শিক্ষার সঙ্গে যদি কর্মসংস্থানের কোনো সংযুতি খুঁজে না পায়, তাহলে শিক্ষার প্রতি আগ্রহ থাকে না, এবং শিক্ষা যে পাচ্ছি না সেটা নিয়েও ক্ষোভ আর মানুষের মধ্যে থাকে না। মধ্যবিত্ত মাথা কামাবে শিক্ষা নিয়ে, কারণ শিক্ষার পরে সে জয়েন্ট এন্ট্রান্স দেবে কি নিট দেবে, দিয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে বা ভালো কলেজে ভর্তি হবে, বিভিন্ন যে প্রবেশিকা পরীক্ষাগুলোতে যাবে, তাদের জন্য প্রাইভেট টিউশন আছে, বিভিন্ন সিস্টেম আছে, তাদের অর্থের সংস্থান করার মতো সামর্থ্য তাদের আছে। কিন্তু সাধারণ মানুষ হয়তো সেই দৌড়েই যাচ্ছে না, ড্রপ আউট হয়ে যাচ্ছে। কারণ যখন দেখছে যে জেনারেল এডুকেশন নিয়ে তারপরে অ্যাকচুয়ালি চাকরির বাজারে বিশেষ কোনো জায়গা নেই, তাহলে অন্যভাবেই চেষ্টা করতে হবে কর্মসংস্থানের, তখন সে যাচ্ছে না। না গেলে তার শিক্ষার চাহিদাও সেভাবে তৈরি হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে ক্ষোভের ব্যাপারগুলো সেরকম ভাবে দানা পাচ্ছে না। কারণ শিক্ষকের স্বল্পতা সত্ত্বেও দেখা যাবে যে আসলে কিন্তু তীব্র ক্ষোভ ছাত্র বা মানে গার্জিয়ানদের মধ্যে সেভাবে নেই। আছে বিভিন্ন মিডিয়াতে অনেক সময় আমরা দেখতে পাই, সাধারণ মানুষের মধ্যে দেখতে পাই হয়তো অল্প মাত্রায়, কিন্তু সে মাত্রায় নেই যাতে সরকারের টনক নড়ে বা সরকার নড়ে চড়ে বসে যে এবার আমাদের কিন্তু চিকিৎসা এবং শিক্ষা খাতে কিছু করতেই হবে। ওকে, তাহলে সেই জায়গায় আবার ঘুরে ফিরে সেই কথাই আসছে, ইয়ারস্টিকটা তাহলে এক একজনের কাছে এক এক রকম, মানে মাপকাঠিটা এক একজনের কাছে এক এক রকম। ভালো থাকার মাপকাঠিটা তার জন্যই বলা চলে না যে মানুষ, বলা যায় না, মানে একজন ব্যক্তি বলতে পারে না যে ভালো আছে কিংবা নেই। আমরা সংবিধান রচিত হয়েছিল আজকের দিনটিতেই 75 বছর আগে, আমাদের দেশের সংবিধান। আর এই সংবিধান নিয়েই কিন্তু জাতীয় রাজনীতি প্রায় সময় সরগরম থাকে। সংবিধান নিয়ে কিন্তু একে অপরের দিকে অভিযোগের তীর তোলে শাসক এবং বিরোধীরা। তো কখনো সংবিধান পরিবর্তনের ভয় থাকে, তো কখনো আম্বেদকরকে অসম্মান করা হয়েছে বলে কিন্তু রাজনৈতিক চর্চা গরম থাকে। আসলে এই সবকিছুই কি সংবিধানের প্রতি সম্মান, নাকি এগুলো সবকিছুই রাজনৈতিক কার্যকলাপ বলে মনে হয় আপনার? ভারতের সংবিধানকে যে স্বীকার করার ব্যাপারটা, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মুখের দুটি রাজনৈতিক দল কিন্তু প্রথম দিকে মান্যতা দেয়নি। মানে ভারতের যে সংবিধান, তার জাতীয় পতাকা বা জাতীয় স্মারক, সেগুলিকে কিন্তু ভারতের যে এখন যারা আছে রাজনৈতিক দলগুলো আছে, সংসদীয় রাজনীতিতে আছে, সম্পূর্ণ বিপরীত ধারার যে দুটো দল, তারা কিন্তু সেটাকে প্রাথমিকভাবে মান্যতা দেয়নি। আচ্ছা, একটি হচ্ছে ভারতীয় জনসংঘ, আর একটি হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। সম্পূর্ণ বিপরীত প্রেক্ষিত থেকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বলেছিল যে এই স্বাধীনতা তো কোনো বিপ্লবের মধ্য দিয়ে আসেনি, এত সমাজতান্ত্রিক বিপ্লব নয়, ফলে এত বুর্জুয়া স্বাধীনতা, পুঁজিবাদীদের স্বাধীনতা, এতে শ্রমিক শ্রেণী বা কৃষক সমাজের স্বাধীনতা নয় এটা, সেজন্য আমরা এই আজাদি মানি না। আর ভারতীয় জনসংঘের ক্ষেত্রে বা আরএসএস এর ক্ষেত্রে যেটা হয়েছিল যে হিন্দুত্ববাদী রাষ্ট্রচিন্তা তাদের কাছে আছে, সেটার পরিপূরক বা সেটা সহায়ক এই স্বাধীনতাকে ওরা দেখেনি সেভাবে। ফলে সেক্ষেত্রেও কিন্তু জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে দেখা গেছে 2002 সাল, মানে 1950-এর 26শে জানুয়ারির পরে 2002 সাল পর্যন্ত আরএসএস এর সদর দপ্তর নাগপুরে কিন্তু জাতীয় পতাকা ওঠেনি। বা 2021 পর্যন্ত সিপিএম এর মানে কমিউনিস্ট পার্টির যে বড় তরফ, সংসদীয় রাজনীতির ক্ষেত্রে বড় তরফ হচ্ছে সিপিআইএম, তাদেরও কিন্তু মানে কোনো অফিসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি 2021 পর্যন্ত। এখন হচ্ছে। অর্থাৎ সংবিধান নিয়ে বা ভারতের গণতন্ত্র নিয়ে যে বর্তমান যে চাপানোতর, সেটা কিন্তু নবতম সংযোজন, সেটা কিন্তু আগে হয়নি। আচ্ছা, একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেসকে বললাম না যে একটা ঠিকা দেওয়া ছিল ওদের, মোরাই যেন হচ্ছে মানে দেশপ্রেম এবং সংবিধান রক্ষার জন্য ওরাই নিবেদিত। তো আজকে সেই ব্যাপারটা পাল্টে গেছে। আজকে কংগ্রেস পেছনে চলে গেছে, বিজেপি সামনে চলে এসছে, অবশ্যই আরএসএস বিজেপি সামনে চলে এসছে। ফলে এখন নানা রকম ভাবে নানাভাবে চাপানোতর গুলো চলছে। যেমন এই যে আম্বেদকর, বি.আর. আম্বেদকর নিয়ে যেটা হচ্ছে, তো বি.আর. আম্বেদকরের ক্ষেত্রে কি হচ্ছে, এখন এম.কে. গান্ধী বা মহাত্মা গান্ধী কিন্তু পেছনে চলে গেছে জাতির জন্য। কিসে মহাত্মা গান্ধী যে ইমেজটা ছিল, সেটা আজকের যে বাজার আছে রাজনৈতিক বাজারে, সেটা খুব বেশি এখন কিন্তু আর খাচ্ছে না। ফলে মানে খাচ্ছে না কথাটা বলা মানে সঠিক নয়, এটা শালীন নয়, আমি আর কিভাবে বলবো এটাকে, মানে খুব বেশি কিন্তু মানে স্বীকৃত হচ্ছে না। আচ্ছা, তো এই জায়গায় কি হচ্ছে, এবার আম্বেদকর চলে এসছে দলিতদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে। অবশ্যই তার পেছনে তো ভোটের রাজনীতি আছেই, কারণ দলিত রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষেত্রে জাতপাতের যে রাজনীতি ছিল ভারতে এতদিন চলে এসেছিল, সেটাকে যখন হিন্দুত্বের মোড়কে একই ছাতার তলায় নিয়ে আসার ব্যাপার হয়েছে, আরএসএস বিজেপি যে চেষ্টাটা করেছে এবং তাকে সফলও হয়েছে আপাতভাবে, এবং দেখা গেছে হিন্দুত্বের ছাতার তলায় কিন্তু দলিতরা এবং যে ওবিসি আছে বা এসসি এসটি আছে অনেকেই চলে এসছে। আচ্ছা,
এবং এই যে ধর্মান্তকরণের যে ব্যাপারগুলো ছিল সেগুলিও কমে গেছে আমাদের দেশে নানা জায়গায়। ছত্তিশগড়, ঝাড়খণ্ড বা ত্রিপুরাতে, নর্থ ইস্টে যে বিভিন্ন যে খ্রিস্টানিটির যে প্রভাব ছিল সেটা অনেকটা এখন কমে গেছে, কনভার্সনটা কমে গেছে, ফলে তারা সেক্ষেত্রে সফল হয়েছে। ফলে দলিত রাজনীতির ক্ষেত্রে ভারতবর্ষে প্রায় 20 থেকে 25% যে দলিতরা আছে তাদেরকে যদি একটা ছাতার তলায় নিয়ে আসা যায়, সংগঠিত করা যায়, তাহলে কি হচ্ছে এই যে সংসদীয় রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট সুফল পাওয়া যায়, যেটা এক সময় হয়েছিল বিভিন্ন দলিত ভিত্তিক রাজনৈতিক দলের মানে ভোট ব্যাংক হিসেবে ছিল, সেটাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং সেটা আসার জন্য কি হচ্ছে হিন্দুত্বের মেরুকরণ করতে হয়েছে। সেক্ষেত্রে আম্বেদকরকে এই জন্য কি হচ্ছে, যেহেতু আম্বেদকর অনেকটা ঈশ্বর তুল্য দলিতদের কাছে, সেক্ষেত্রে কিন্তু আম্বেদকরকে কিন্তু এখন রিয়াত করতে হচ্ছে, মানে আম্বেদকর এখন শ্রদ্ধার আসনে বসাতে হচ্ছে। আগে সেটা সেরকম ছিল না। কংগ্রেস একসময় প্রচার করতো যে আম্বেদকর তাদের লোক, কিন্তু বললাম যে আম্বেদকর কখনো কংগ্রেসের সদস্য ছিল না। আর বিজেপি যেটা প্রচার করে যে আম্বেদকরকে কংগ্রেস যথাযোগ্য সম্মান দেয়নি, মর্যাদা দেয়নি, এই জন্য আম্বেদকর কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আসলে কোনোটাই সত্য নয়। যিনি ছিলেনই না যে দলে, তার বেরিয়ে আসার কোনো প্রশ্ন নেই। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। বরং শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন কংগ্রেসে এসেছিলেন, মানে হিন্দু মহাসভা থেকে বেরিয়ে উনি কংগ্রেসে এসেছিলেন এবং কংগ্রেসের মিনিস্টার হয়েছিলেন। কংগ্রেসের যে প্রথম মন্ত্রিসভা হয়েছিল মানে সেটাতে উনি বোধহয় বাণিজ্য মন্ত্রী ছিলেন, হ্যাঁ, ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই এর মিনিস্টার ছিলেন। 1951 সালে মানে বেরিয়ে আসা পর্যন্ত ওই গান্ধী এবং লিয়াকতের যে চুক্তি ছিল তার আগে পর্যন্ত উনি কংগ্রেসেরই লোক ছিলেন। এরপরে বেরিয়ে এসে উনি জনসংঘ তৈরি করেছেন আরএসএস এর তত্ত্বাবধানে, সেটা পরের ইতিহাস। তো এখন এই যে এখন বর্তমান যে প্রচারটা, দলিত রাজনীতি ভারতবর্ষে ব্যাপকভাবে দেখা দিয়েছে, কিন্তু দলিতের সংখ্যাটা অনেক বেশি এবং তাদেরকে একত্রিতভাবে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যায় বলে। দলিতরা কিন্তু একক মানে একটা গোষ্ঠী হিসেবে বা একটা মানে বড় মানে হিসেবে, মানে যেখানেই দলিতরা ভোট দেয় এরা কিন্তু একসঙ্গে যৌথভাবে একই দিকে হেলে যায়। এটা প্রভাব পড়ে, প্রভাব পড়ে। ফলে আজকে ভারতীয় রাজনীতিতে দলিতদের প্রভাব খুব বেড়ে গেছে। আজকে কংগ্রেসের তরফ থেকেও দলিতদের কথা বলা হচ্ছে, সংবিধান রক্ষার কথা বলা হচ্ছে। আবার বিজেপির তরফ থেকেও উল্টো আসলে মানে সংবিধান বিজয় দিবস পালন করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি আজকে নতুন বাতাবরণ পেয়েছে। কাস্ট ইস্যুটা খুব বেশি প্রমিনেন্ট হয়ে গেছে বিগত কয়েকদিনের রাজনীতি। কাস্ট ইস্যুর থেকেও কাস্ট ইস্যুটা অ্যাকচুয়ালি চাইছে কংগ্রেস এবং বিভিন্ন সমাজবাদী পার্টি বা আরজেডির মতো যে দলগুলো আছে তারা কাস্ট ইস্যুটাকে সামনে আনতে চাইছে। আসলে বিজেপি বা আরএসএস চাইছে কাস্ট ইস্যুটার বদলে হিন্দুত্বের ইস্যুটা নিয়ে আসা, হিন্দুত্বের ছাতার তলে দলিতদের নিয়ে আসা, এবং দলিতদের নিয়ে আসতে গেলে আম্বেদকরের বন্দনা করতে লাগবে এবং সেই জন্য আম্বেদকরকে বন্দনা করা হচ্ছে। সেটা আগের ইতিহাস নয়, সেটা বর্তমান ইতিহাস, আজকে কয়েক বছরের ইতিহাস সেটা। তো সেইটার জন্য এখন মানে এত ব্যাপকতা পেয়েছে পুরো বিষয়টা। এবং পাশাপাশি এই যে লড়াইটা হচ্ছে, কেউ জাতপাতের রাজনীতি নিয়ে যেতে চাইছে মানুষকে, আর কেউ হিন্দুত্বের রাজনীতি নিয়ে যেতে চাইছে মানুষকে। তাতে দেখা যাচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু রাষ্ট্রযন্ত্রের সহায়তা সরকারে আসীন শাসক দলের পক্ষে থাকে, ফলে দেখা যাচ্ছে কিন্তু হিন্দুত্বের রাজনীতি বা ধর্মভিত্তিক যে রাজনীতি সেটা কিন্তু ভারতবর্ষে এখনো পর্যন্ত এগিয়ে আছে। তো প্রজাতন্ত্র দিবসের আজকে যে মানে সিচুয়েশন, আজকের দিনে এটা বলা যেতে পারে এই যে সংবিধান খাতরামে একটা প্রচার হয়েছিল, সেটা প্রাথমিকভাবে হয়তো ব্যাপকভাবে পাল্টে দেবে, সাধারণ দলিতদের মধ্যে হয়তো এটা প্রভাব বিস্তার করেছিল, এসসি এসটিদের মধ্যে সেটা একটা প্রভাব বিস্তার করেছিল হয়তো, কিন্তু আপামর দলিত আপামর এসসি এসটির মধ্যে প্রভাব বিস্তার করেছিল সেটা আমরা বলতে পারবো না। কারণ কতজন মানুষের কাছে সেই বার্তা পৌঁছেছে এবং কতজন সেটা বুঝতে পেরেছে সেটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু তাদের মধ্যে যে অপেক্ষাকৃত শিক্ষিত সমাজ আছে, যারা প্রিভিলেজ সমাজ, তারা এটা দ্বারা তাড়িত হয়েছে, এবং প্রিভিলেজ সমাজ তাড়িত হলেই কিন্তু আসলে সেই টানটা গিয়ে তার নিচের জায়গাতে পড়ে। এটা তো ঘটনা যে সংরক্ষণ নিয়ে যে এত কথা বলা হচ্ছে, কেউ বলছে সংরক্ষণ তুলে দেবে ভয় দেখাচ্ছে, কেউ বলছে না সংরক্ষণ আরো বাড়ানো হবে, কিন্তু আসল কথা হচ্ছে যে সংরক্ষণ কমানো বাড়ানো বিষয় নয়। সবাই কিন্তু সংরক্ষণটাকে অর্থনৈতিক মানদণ্ডে আনার কথা বলছে না, সবাই এর বিরোধিতা করছে। কারণ আজকে সংবিধান বর্ণিত সংরক্ষণের কথা বলা হয়েছে, তার যে প্রিভিলেজটা, তার যে সুবিধাটা, এটা কিন্তু সামান্য অংশের মানুষই পাচ্ছে, একটা বিশেষ অংশের মানুষ। এটা আগেও বলেছি যে মাত্র 6%, অর্থাৎ এসসি এসটি দলিতের মাত্র 6% বংশ পরম্পরায় পুরো গোষ্ঠী শুদ্ধ সমস্ত যে বেনিফিট গুলো নিয়ে নিচ্ছে, আর 94% কোনো বেনিফিটই পাচ্ছে না। ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে যে ট্রাইবেলরা আছে তারা কিন্তু মানে বংশ পরম্পরায় কোনো বেনিফিট পাচ্ছে না। শহরবাসী যারা আছে বা গ্রামাঞ্চলে ধনী যারা আছে তারাই কিন্তু সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, শিক্ষার সুবিধা পাচ্ছে, স্বাস্থ্যের সুবিধা পাচ্ছে, তারাই সমস্ত বেনিফিট গুলিও পাচ্ছে।
ফলে আজকে যদি এটা যে অর্থনৈতিক মানদণ্ড না থাকে, যারা অলরেডি বেনিফিট পাচ্ছে তারাই কিন্তু আরো বেনিফিট পাবে, কারণ তারাই তো অ্যাক্সেসটা পাবে সমস্ত। ঠিক না, কিন্তু ভারতবর্ষের মতো দেশে অর্থনৈতিক মানদণ্ডে কি আর রিজার্ভেশন বা সংরক্ষণ হবে বলে আপনার মনে হয়? মানে অদূর ভবিষ্যতেও কোন রাজনৈতিক দল কি সেটা করবে বলে একটা রায় দেওয়া হয়েছিল, অর্থাৎ যারা অলরেডি সুবিধাভোগী যারা আছে সংরক্ষণের, তাদেরকে বাদ দিয়ে যারা সুবিধা পাচ্ছে না তাদেরকে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে রেড়ে করে উঠেছে, সমস্ত সংসদীয় দলগুলি রেড়ে করে উঠেছে। আসল কথা হচ্ছে দলিত রাজনীতি হোক বা এই এসটি এসসি ওবিসি রাজনীতি হোক, সেটা কিন্তু আসলে অপেক্ষাকৃত সুবিধাভোগীদের নিয়েই করা হয়। আজকে ট্রাইবেল রাজনীতি যারা করছে, যারা রাজনৈতিক নেতৃত্ব, তারা কিন্তু সবাই ধনী, কোটি কোটি টাকার মালিক, এরা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করছে। অর্থাৎ ওই ধনী মানুষগুলি যারা রাজনীতির প্রেক্ষাপটে মানে উপরের ফেস মানিতে আছে, নেতৃত্বে আছে, তাদেরকে কন্ট্রোলে রাখলেই কিন্তু আসলে সিস্টেমটা টিকবে। আর সাধারণ মানুষ তো দাবার বোরে, তাদেরকে যেভাবে নেওয়া যায় চালিত করা যায়। আজকে তীব্রামথা ধরুন, আমি যদি দেখি এই যে উত্থান হয়েছে 4 বছরের মধ্যে, এটা তো মানে জনজাতির রাজনীতি নিয়েই হয়েছে, এবং জনজাতিরা মানে মানে মোটামুটি অন্ধভাবে তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে। তাদের কি বেনিফিট হবে সেটার হিসেব তারা করছে না। আসল কথা হচ্ছে নেতৃত্ব যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু যথেষ্ট ধনী এবং যথেষ্ট অবস্থাপন্ন, এবং তারাই কিন্তু আসলে এই দরদের রাজনীতিটা করছে। কিন্তু যাদের জন্য করছে তারা সেটা পাচ্ছে কিনা সেটা কিন্তু আর কিন্তু বিচার্য হচ্ছে না। ঠিক সেরকম ভাবে সর্বভারতীয় ক্ষেত্র তাই। কিন্তু আজকে সংবিধান রক্ষার মধ্য দিয়ে সংরক্ষণকে রক্ষা করার কথা বলা হচ্ছে, কিন্তু এই সংরক্ষণের বেনিফিট কিন্তু গত 75 বছরে কিন্তু আসলে 94% এসসি এসটি দলিতের কাছে গিয়ে পৌঁছায়নি, এবং পৌঁছানোর কোনো সম্ভাবনা এখনো নেই। ওই 6%ই কি হচ্ছে, তাদের পুরো পরিবার পুরো গোষ্ঠী কিন্তু ওই বেনিফিটটা নিয়ে নিচ্ছে সবটা, এবং এরাই কিন্তু বেশি বেশি করে এই সংরক্ষণের প্রবক্তা। সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, সংরক্ষণ খায় না মাথায় দিয়ে, সেটাও জানে না অনেক মানুষ। ওকে, প্রতিদিন আমাদের অনুষ্ঠানে তো সময় ফুরিয়ে আসছে। আচ্ছা, যে বিষয়টা যেহেতু প্রজাতন্ত্র দিবস, আমরা প্রজাতন্ত্র দিবস নিয়ে কথা বলছিলাম, কেমন আছে দেশবাসী সেটাও জানার চেষ্টা করছিলাম। আসলে প্রতিদার শুরুতে যেটা বলছিলেন সেটাই সঠিক হয়তো, যে যেহেতু কোনো ভালো থাকার ইয়ারস্টিক নেই, যেহেতু ভালো থাকার কোনো মাপকাঠি নেই, তাহলে কে ভালো আছেন কে খারাপ আছেন সেটা বোঝার উপায় নেই। কারো কাছে যে ভালো সেটা অন্যের কাছে খারাপ হতে পারে, বা অন্যের কাছে যেটা খারাপ কারো কাছে সেটা ভালো হতে পারে। তবে বিশ্বের বৃহত্তম প্রজাতন্ত্র বর্তমানে কতটা শক্তিশালী বলে আপনার মনে হয়? আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটাকে? সামরিক ক্ষেত্রে বলুন, অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে পৃথিবীতে এই মুহূর্তে ভারতবর্ষ কতটা শক্তিশালী? ভারতবর্ষ এত বৈচিত্র্যপূর্ণ দেশ, বৈচিত্র্যময় মানুষ, বৈচিত্র্যময় প্রকৃতি, বৈচিত্র্যময় সম্পদ, এত বৈচিত্র্যের দেশ। মানে এখন ভারত রাষ্ট্রটা যেহেতু একটা নির্দিষ্ট গণ্ডিতে বাঁধা হয়ে গেছে, আমি সেই রাষ্ট্রটাকেই বলছি। দেশ মানে আসলে রাষ্ট্র, মানে এখানে কিন্তু আসলে তো রাষ্ট্র মানে দেশ নয়। দেশের কোনো কাঁটাতারের বেড়া থাকে না, ফেন্সিং থাকে না। দেশ বাড়তে বাড়তে সারা পৃথিবী আমাদের দেশ, যেটা আন্তর্জাতিক ভাবনা। আমি এখন বর্তমানে রাষ্ট্রের দিক থেকে বলছি, রাষ্ট্রের যে ব্যারিকেড সেটার থেকে বলছি যে ভারত এখনো যে রাষ্ট্রগত বন্ধনে আবদ্ধ, সেটাও এত বৈচিত্র্যময়, এত তার মানুষ, এবং এই মানুষের এত অদম্য ক্ষমতা, বেঁচে থাকার ক্ষমতা, লড়াই করার ক্ষমতা, জীবন সংগ্রামের ক্ষমতা, এবং এত প্রাকৃতিক সম্পদে ভরপুর, যে এই দেশটাকে কিন্তু খুব সহজে কিন্তু কেউ মানে ক্যাপচার করে নিতে পারবে না। আচ্ছা, সে ভারতের শাসক গোষ্ঠীও পারবে না, বৈদেশিক শক্তিও পারবে না। কারণ হচ্ছে ভারতের এই বৈচিত্র্যময়তাই কিন্তু তার একটা বড় সম্পদ। এবং সেই কারণে বললাম যে সরকারের কোন রকম ভূমিকা না থাকলেও 65% কৃষিজীবী মানুষ 15% জিডিপি উৎপাদন করে কিন্তু এখনো খেয়ে বেঁচে আছে। ঠিক সেরকম ভারতের শ্রমজীবী মানুষ শ্রম দিয়ে বেঁচে আছে। ওই যে বললাম জীবনের মানটা তারা একটা এমন জায়গায় রেখেছে বেঁধে যে মানুষের জীবন চলে যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে যদিও চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষে একটা একই কাঠামোর মধ্যে দেশটাকে নিয়ে আসা, চেষ্টা করা হচ্ছে বারবার, একদম একই ভাষা, একই ধর্ম, একই সংস্কৃতি তার মধ্যে নিয়ে আসা, তারপরে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কারণ বৈচিত্র্য হচ্ছে ভারতবর্ষের মূল চালিকা শক্তি। এই দেশটার হাজার হাজার বছরের যে ইতিহাস, সেটা হচ্ছে তার বৈচিত্র্য। এবং ভারতবর্ষে আসলে ধর্মের থেকে সংস্কৃতিটা বড়। এই সংস্কৃতি কিন্তু উত্তরাঞ্চলে একরকম, দক্ষিণে একরকম, পূর্বে একরকম, পশ্চিমে একরকম। ফলে এই বৈচিত্র্যটাকে অত সহজে একই সূত্রে নিয়ে আসা যায় না। এবং একই সূত্রে নিয়ে আসতে চেষ্টা করলে কি হয়, স্বকীয়তা বা স্বাভিমান যেটা আছে মানব জাতির বা মানব গোষ্ঠীর, সেটা কিন্তু নষ্ট হয়। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে যে এই যে এখন যে ব্যালেন্সটা আছে ভারতে, মানে আপাতত যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দেবে। এবং সেটা হবে না বলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে।
এবং কতদিনে মানুষ লড়াই সংগ্রাম কোন দিকে যাবে, আগামী কি হবে, সেটা বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতির উপর নির্ভর করছে। আগামী 10-12 বছর খুবই গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের ক্ষেত্রে, আগামী ইতিহাসের ক্ষেত্রে, মানে আগামী প্রজন্ম কিভাবে দেখবে এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে, সেটা নির্ভর করছে। কিন্তু আজকের দিনে আমার মনে হচ্ছে যে ভারতের এই যে কাঠামো, এই যে সার্বভৌম কাঠামো আছে, সেটাকে নষ্ট করা এত সহজ নয়। আর সামরিক শক্তির কথা যদি বলেন, এটা তো একটা নিরন্তর প্রক্রিয়া। যুদ্ধ 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 এবং তারপর সমরাস্ত্র কেনা, অস্ত্রের বাজার পৃথিবীর একটা বিরাট ভূমিকা রাখছে। যে কোম্পানি ভারতকে অস্ত্র বিক্রি করছে, সে কোম্পানি হয়তো অন্য একটা দেশকে অস্ত্র বিক্রি করছে। এদিকে বলা হচ্ছে চীন কিনে নিচ্ছে, বিরাট বিরাট অস্ত্র বানিয়ে ফেলছে, আমেরিকা বানিয়ে ফেলছে, রাশিয়া বানিয়ে ফেলছে, বিক্রি করছে। তো এটা একটা নিরন্তর প্রক্রিয়া। অস্ত্রসজ্জা, সমরাস্ত্র সজ্জার কোনো শেষ নেই। এই যুদ্ধের জুজু দেখিয়ে এই অস্ত্রের বেচা কেনার কারবার চলতেই থাকবে, এই রাষ্ট্র ব্যবস্থা যতদিন থাকবে, এই সারা পৃথিবী জুড়ে পুঁজিবাদ যতদিন থাকবে, ততদিন এই ব্যবসা বাণিজ্যগুলিও থাকবে এবং এই সংকটগুলোও থাকবে, স্থানিক যুদ্ধ কোথাও কোথাও হবে। কিন্তু ভারতবর্ষের মতো বিশাল দেশে একটা বৈদিক রাষ্ট্র যুদ্ধ বাঁধিয়ে এই দেশটাকে মানে গন্ডগোল করে দেবে সবকিছু, এটা সম্ভব নয়। কারণ ভারতবর্ষের সামাজিক এবং আর্থসামাজিক চরিত্রের কারণে সেটা সম্ভব নয়, এটা আমার মনে হয় আর কি। অসংখ্য ধন্যবাদ প্রত্যুদা। আজ প্রজাতন্ত্র দিবসের এই সন্ধ্যায় আমরা একটু ব্যতিক্রমী আলোচনা অবশ্যই আপনার কাছে শুনলাম, এবং যেখানে প্রজাতন্ত্র দিবস নিয়ে আমরা গর্ব করছি, আজকের এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের দিন প্রত্যেক ভারতবাসী গর্বিত। আমরা আপনার কথা অনুযায়ী সামিল প্রত্যেক ভারতবাসী আজকের এই দিনে। আর সেখানে অবশ্যই ভারত কতটা শক্তিশালী, এবং আপনি যে কথাগুলো শেষ দিকে বললেন, ভারতবর্ষকে চট করে এভাবে কোনো বৈদেশিক শক্তি এসে আর সেখানে ভারতবর্ষকে নাড়িয়ে দিতে পারবে, ভিত নাড়িয়ে দিতে পারবে বলে আপনার ধারণা নেই, এবং সেটাই আমাদের সবার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ প্রত্যুদা আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, প্রাণবন্ত সংস্কৃতি এবং প্রতিভার দেশ ভারতবর্ষ, উচ্চ সম্ভাবনার গণতন্ত্রগুলির মধ্যে অন্যতম। এই দেশ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ এবং অগণিত সুযোগের ঠিকানা। সংস্কার নীতি থেকে শুরু করে আমূল ডিজিটাইজেশন, দেশ আজ অনেক বিকশিত হয়েছে, এমনটাই অনেকেই মনে করছেন। ভারতের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং ভবিষ্যৎ খুব উজ্জ্বল। একাংশ সচেতন মহলের এমনটাই ভাবনা। অন্যদিকে আবার দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আরেকটা মহল। তাই তো ভারতের দিকে তাকিয়ে থাকে আজ বিশ্বের বিভিন্ন দেশ। আপনাদের সবাইকে গণতন্ত্র দিবসের, প্রজাতন্ত্র দিবসের আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ দুনিয়ার খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।